আমরা এই প্রথম আমাদের প্রয়াত সভাপতি কমরেড বদরুদ্দিন উমরের শারীরিক অনুপস্থিতিতে এই সভা আমরা করছি। প্রথমেই আমি জাতীয় পরিষদের পক্ষ থেকে কমরেড বদরুদ্দিন উমরের প্রতি গভীর শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আপনারা এই নতুন শুভেচ্ছা এবং আপনারা জানেন যে গত 7ই সেপ্টেম্বর তিনি প্রয়াত হয়েছেন এবং আপনারা এও জানেন যে তিনি তার সমগ্র জীবন সারা দুনিয়ার মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। বাংলাদেশেই শুধু নয়, আন্তর্জাতিক যে কমিউনিস্ট আন্দোলন, সারা দুনিয়াব্যাপী যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে সংগঠিত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রেখেছেন। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ইতিমধ্যেই বিস্তারিত তার প্রয়াণের পরে বিভিন্ন জন পত্রিকায় বা মিডিয়া লিখেছেন, বলেছেন। তিনি নিজের জীবন সম্পর্কে তার যে আত্মজীবনী আমার জীবন, এটা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের যারা কর্মী, সমাজ পরিবর্তন আন্দোলনের যারা কর্মী, সংগঠক, তাদেরকে অবশ্যই আমি মনে করি এটা পাঠ্য। কারণ এর মধ্যে ঔপনিবেশিক শাসনের সময় এবং পাকিস্তান বলবে আমাদের বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা সংগ্রামে এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পর এই অঞ্চলে রাজনৈতিক আন্দোলনের যে গতি প্রকৃতি, এখানকার শাসক শ্রেণীর যে চরিত্র, ঘটনাবলী, এখানকার বামপন্থী নামধারীদের যে সুবিধাবাদিতা কিংবা তার যে নানা রকম টিকবাজি, সে সম্পর্কে তিনি তার আত্মজীবনীর মধ্যে তিনি উল্লেখ করেছেন। এমনকি তার নিজের ব্যক্তিগত যে কর্মময় জীবন এবং তার সঙ্গে সংস্পর্শে যারা এসছে তাদের সম্পর্কেও তিনি লিখেছেন। তার আর একটা গ্রন্থ আছে, যদিও এটা সবার কাছে হয়তো সংগ্রহে নেই বা দেখেনি, আমাদের সময়কার জীবন। সেই জীবনে এখানকার রাজনৈতিক যারা নেতৃবৃন্দ, সাহিত্যিক, লেখক কিংবা কৃষক শ্রমিক আন্দোলনের যারা সংগঠক, যারা তার সংস্পর্শে এসছেন, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তার সংস্পর্শে এসছেন, সেই সব ব্যক্তিদের প্রয়াণের পরে তিনি তাদের সম্পর্কে সংক্ষিপ্ত লিখেছেন, যেটা মাঝে মাঝে তার সম্পাদিত যে পত্রিকা সংস্কৃতি সেখানে বেরিয়েছে। এবং এই আমাদের সময়কার জীবন পড়লে বোঝা যায় এই সব ব্যক্তি সম্পর্কে, মানুষ সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি। যেমন বাংলাদেশের এখানকার যে রাজনৈতিক আন্দোলনের নেতা, শাসক শ্রেণীর বলা চলে, এবং এখানকার পাকিস্তান আমলে এখানে যে স্বাধিকার আন্দোলন উপরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই শেখ মুজিবুর রহমান, তার সম্পর্কে দুটো আর্টিকেল আছে এই আমাদের সময়কার জীবন। আমার জানা মতে এবং আমার সামান্য পড়াশোনার মধ্যে এত সুন্দরভাবে সুস্পষ্টভাবে ব্যক্তির রাজনৈতিক জীবন এবং কর্মকে আলোচনা করা একজন কমিউনিস্ট বিপ্লবীর পক্ষে সম্ভব, বদরুদ্দিন উমরের পক্ষে সম্ভব। তিনি আমাদের রাজনৈতিকভাবে শিক্ষিত করার জন্য, সংগ্রামের জন্য, সমাজ পরিবর্তনের তিনি যাই লিখেছেন তা এই দেশের সমাজ বিপ্লবের জন্য তিনি করেছেন। শেষ দিন পর্যন্ত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি করেছেন। এমনকি অসুস্থ অবস্থায় বিছানায় থেকেও যারা তার সঙ্গে দেখা করতে গেছে, সেই সব রাজনৈতিক বৃন্দকেও তিনি নানা রকম পরামর্শ দিয়েছেন। যাই হোক, আজকে শুরুতেই এই মহান কমরেডের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন যে 2003 সালে কমরেড বদরুদ্দিন উমরের আহ্বানে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশন করা হয়। সেই কনভেনশনের আহ্বানে ছিল লুটেরা, সন্ত্রাসী, দুর্নীতিবাজ শাসক শ্রেণীর হাত থেকে দেশ রক্ষায় এগিয়ে আসে, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে সংগ্রাম সংগঠন গড়ে তুলবে। এই যে আহ্বানটা তিনি দিয়েছিলেন, এবং সেই আহ্বান পত্র যদি আজকেও আমরা পড়ি, তাহলে আপনারা দেখবেন যে কিভাবে তিনি
এই বিষয়টা দেখেছিলেন সেই সময় পরিস্থিতি। এবং বাংলাদেশের শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষের সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই, শাসক শ্রেণী বিরোধী যে লড়াই, এই নিপীড়ক রাষ্ট্র উচ্ছেদের যে লড়াই, সেই লড়াইয়ের ক্ষেত্রে গণ অভ্যুত্থান যে একটা পথ, সেই পথটা তিনি সেখানে চিহ্নিত করেছেন। এবং সেটা শুধু চিহ্নিত করাও নাই, তার সাথে সাথে সংগঠন গড়ে তোলার জন্য তিনি কাজ করেছেন। গত 18ই জুলাই এবছরের সর্বশেষ তিনি আমাদের এখানে এসেছিলেন জাতীয় মুক্তি মঞ্চের আলোচনা হিসেবে। সেদিনই প্রথম তাকে যখন সিঁড়িতে নিচে আনতে গেলাম, তিনি বললেন আমার শরীরটা খুব একটা ভালো নাই। এখানে আলোচনার সময় তিনি বললেন শুরুতেই যে আমি আজকে খুব বেশি বলতে পারবো। আসলেই কোনোদিন আমরা বড় ভাইকে এইভাবে বলতে শুনিনি। যাই হোক, তারপরেও তিনি আলোচনা করেছেন এবং সেই আলোচনা আমাদের জনযোগ সেপ্টেম্বর সংখ্যায় তার সেই বক্তৃতাটা আমরা সেটা ছেপেছি, আপনারা দেখবেন। সেখানেও তিনি বলেছেন, ওই দিনও আলোচনা সবাই বলেছেন যে আমরা অনেক ভালো আলোচনা করি, আমরা অনেক বিশ্লেষণ করি, অনেক কিছুই আমরা করি, কিন্তু আসল কাজ হচ্ছে সংগঠন করা। আপনারা সংগঠন করে দেবেন। উনি 3বার বলেন যে সংগঠন সংগঠন সংগঠন। আজকে তার প্রয়াণের পরে এবং দুনিয়ার যে পরিস্থিতি, আমরা যদি গাজার দিকে তাকাই, আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই এবং বিভিন্ন দেশে তাকাই, জনগণ কিন্তু মুক্তির পথ হচ্ছে না। বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ শোষণ, বৈষম্য, লুণ্ঠন, দুর্নীতির মধ্যে যেভাবে দাঁড়াচ্ছেন, যেভাবে সেই সব দেশে রাষ্ট্র সরকারের তক্তে তাউস তারা উচ্ছেদ করে দিচ্ছেন, কিন্তু সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে একটা বিপ্লবী পার্টি বা বিপ্লবী সংগঠন, বিপ্লবী ফ্রন্ট, সেটাই আসলে জনগণকে, মূলত শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে তার যে জীবনের যে সার্বিক যে মুক্তি, সেই মুক্তির সন্ধান সেটি দিতে পারে। তো সেই সংগঠন করার ক্ষেত্রে 2014 সালে আমাদের মুক্তি কাউন্সিলের এক আহ্বানে তিনি বলেছিলেন, যেটা আমরা বুকলেট আকারে বের করেছিলাম, দেশব্যাপী একটা গণ অভ্যুত্থান, রাজনৈতিক অভ্যুত্থান করে এখানে ফেলে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার করতে হবে এবং জনগণের সংবিধান সভা নির্বাচন। আজকে বাংলাদেশে যে সংস্কার চলছে, আজকে যে জুলাই সনদ হয়েছে, আজকে নানা রকম আলোচনা চলছে। আপনারা জানেন যে এই শাসক শ্রেণীর যে অংশ এখন আগামী দিনে এই রাষ্ট্রকে মেরামত করে জোড়াতালি দিয়ে একে একটা চলনশীল করতে চায়, একটা শোষণের ক্ষেত্রে শৃঙ্খলা আনতে চায়, সাম্রাজ্যবাদের সাথে সম্পর্কিত রয়েছে তারা। ওমর ভাই বহু আগে লিখেছেন যে এই দেশের শাসক শ্রেণী দালাল না, দালালের একটা ক্ষমতা থাকে বার্গেনিং করার। এই দেশের শাসক শ্রেণী সাম্রাজ্যবাদী পুঁজির সাথে, সাম্রাজ্যবাদের সাথে অঙ্গীভূত, জৈবিক ভাবে তারা অঙ্গীভূত। দেশের শাসক শ্রেণীকে ধরলে সাম্রাজ্যবাদকে ধরা হয়, রাষ্ট্রকে ধরলে সাম্রাজ্যবাদকে ধরা হয়। মানে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের সেই ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিস্ট শাসক যারা ভারতের মদতে ছিল, সেই সাম্রাজ্যবাদী ভারতের মস্তক আজকে তছনছ হওয়ার মতো অবস্থা, বাংলাদেশে তার যে নিয়ন্ত্রণ। কিন্তু তারা বসে নাই, তাদের গোয়েন্দা বিভাগের প্রধান একটা দল গত কদিন আগে এখানে ঘুরে গিয়েছে এবং আপনারা জানেন লালমনিরহাটে গিয়েছে, সেখানে যে আমাদের বিমানবন্দর একটা হল ইয়াস, বাংলাদেশ এই সাম্রাজ্যবাদের হুকুমে চলবে। সুতরাং সেই ঔপনিবেশিক শাসক থেকে আমরা এক ধরনের স্বাধীনতা পেয়েছি 47-এ, 71-এ এখানে একটা সশস্ত্র যুদ্ধের মধ্যে দিয়ে নতুন রাষ্ট্রে বাংলাদেশে গিয়েছে, কিন্তু সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খল থেকে কিন্তু আমরা মুক্তি পাই। এই লড়াই চলছে এবং এই লড়াই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, সেই হিসাবে আজকে আমরা আলোচনার বিষয় রেখেছি জনগণের হাতে ক্ষমতা, গণরাজনৈতিক অভ্যুত্থান।